দ্বিতীয় ম্যাচের আগে মাঠে অনুশীলনে না গিয়ে হোটেলেই সময় কাটালেন বাংলাদেশ ও পাকিস্তান দল। সামনের ম্যাচে নিজের সেরাটা খেললে ম্যাচের সঙ্গে সিরিজ জেতাও সম্ভব বলছেন টাইগার অধিনায়ক মাশরাফি। নেক্সট ম্যাচটা আমরা ভেরি ফোকাস যে আমাদের সামনে খুব ভালো একটা সুযোগ এসেছে, এই সুযোগটা আমরা নিতে পারলে ইনশাল্লাহ খুব ভালো হবে। টিকিট নিয়ে দর্শকদের চাহিদা ব্যাপক, কালোবাজারিদের দৌড়ত্বে হয়রানির অভিযোগ। আমরা 5টা থেকে এখানে কিন্তু কোনো টিকিট পাইতেছি না। পুলিশ একটু পর পর টাকার বিনিময়ে পুলিশ লোক ঢুকাচ্ছে। আমরা এতক্ষণ পিছনে থাকার পরও দেখছি সামনে থেকে লোক ঢুকে যাচ্ছে। দেখছিলেন খেলার সময়ের প্রধান শিরোনাম আর সময়ের এই নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সিরিজের দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি জানেন শান্ত ভাই, কালকে আসলে ম্যাচ রয়েছে, দ্বিতীয় ম্যাচ সিরিজের। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, তার পাশাপাশি পাপন সাহেব একটা কথা বলেছেন, সেই বিষয় নিয়েও আমরা একটু কথা বলবো। আরো আনুষঙ্গিক অনেক বিষয়বস্তুই আছে, সব বিষয় নিয়ে কথা বলার আগে একটু ম্যাচের প্রতিবেদনটা দেখে আসি। প্রথম ওয়ানডেতে বড় জয় পেলেও প্রতিপক্ষ পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। তবে আগের ম্যাচের মতো এ ম্যাচেও সব বিভাগে নিজেদের সেরাটা খেললে ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জেতা সম্ভব বলছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পাশাপাশি প্রথম ম্যাচে টাইগারদের দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসাও করেন তিনি। দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশ পাকিস্তান কোনো দল অনুশীলন না করলেও হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফি। রোববার মিরপুরে দুপুর 2:30টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। বিশ্বকাপে যে সাফল্য পেয়েছিল টাইগাররা সেই ধারা অব্যাহত আছে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। এতেই 16 বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় এখন অনেকটাই নির্ভর আত্মবিশ্বাসী টাইগাররা। তাই কিনা ম্যাচের আগে অনুশীলনে নামেননি মাশরাফি, মুশফিক, তামিমরা। টিম হোটেলে মিটিং করেছেন কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে। তবে সিরিজে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ আনপ্রেডিক্টেবল পাকিস্তান বলেই তাদের হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। আর প্রথম ম্যাচের মতো ব্যাট বল ও ফিল্ডিং এ জ্বলে উঠলে আবারও জয় হবে টাইগারদের। ব্যালেন্সের দিক থেকে ওরা হয়তোবা অতটা পিছিয়ে নেই, তবে একটা টিম গুছিয়ে ওঠার জন্য কিছুটা সময় লাগে, এটা হয়তো একটা ব্যাপার হতে পারে। এছাড়া আমার মনে হয় না স্ট্রেংথের দিক থেকে ওরা কোনো অংশে কম আছে। একটা টুর্নামেন্ট বা একটা সিরিজ যখন আমরা শুরু করি, অবভিয়াসলি আমরা চিন্তা করি যে হ্যাঁ প্রত্যেকটা ম্যাচই জেতার জন্য মানবো, বাট সিরিজ জয়টা ভেরি ইম্পর্টেন্ট থাকে। নেক্সট ম্যাচটা আমরা ভেরি ফোকাস যে আমাদের সামনে খুব ভালো একটা সুযোগ এসেছে, এই সুযোগটা আমরা নিতে পারলে ইনশাল্লাহ খুব ভালো হবে। প্রথম ম্যাচে তামিম, মুশফিকের পারফরমেন্স ছিল দুর্দান্ত, তাই অধিনায়কের কণ্ঠেও ঝরলো তাদের স্তুতি। মোস্ট ইম্পর্টেন্ট যে আপনারা সবাই দোয়া করবেন যেন ও ফর্মে থাকতে পারে, কারণ একটা ম্যাচই সব না। 2-3 বছরও যেভাবে রান করছে আউটস্ট্যান্ডিং, মানে ওয়ার্ল্ডের সব ক্লাস ব্যাটসম্যানরা রান করে, হয়তোবা ওইভাবে ফোকাস হচ্ছে না বা ফোকাস হয় না, তো এটা হয়তো ওর জন্য ভালো। টাইগারদের দ্বিতীয় ওয়ানডের দলে এখন পর্যন্ত একটি পরিবর্তন প্রায় নিশ্চিত। আবুল হাসান রাজুর পরিবর্তে একাদশে ফিরবেন টাইগার কাপ্তান মাশরাফি। অন্যদিকে ম্যাচের আগের দিন পাকিস্তান দল অনুশীলন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। টিম হোটেলেই ঘুরে দাঁড়ানোর ছক কষেছেন আজহার আলীরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আপনারা জানেন যে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। আমরা তার সাথে চলে যাচ্ছি আলোচনায়। শান্ত ভাই, আসলে আমরা ম্যাচের প্রতিবেদনটা দেখলাম। প্রথম ম্যাচটাও আপনি নিশ্চয়ই দেখেছেন, এবং ওই ম্যাচের বিশ্লেষণ থেকে বা ওই ম্যাচের অভিজ্ঞতা থেকে যদি দ্বিতীয় ম্যাচ কেন্দ্রিক কিছু বলতে বলা হয়, এই দ্বিতীয় ম্যাচে আসলে কি ঘটতে যাচ্ছে, বা আসলে বাংলাদেশ কতটুকু ফেভারিট কিংবা পাকিস্তান কি করতে পারে আপনার মনে হচ্ছে? আসলে বাংলাদেশ কি ফেভারিট ধরবো, বিকজ বাংলাদেশ হোম গ্রাউন্ড, নিজেদের দর্শক সাথে একটা ওয়ানডে আমরা জিতে আছি, সেই দিক দিয়ে বলবো যে বাংলাদেশ ফেভারিট। এবং বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, যার দরুন কিন্তু প্রথম ম্যাচটা ওরা জয় পেয়েছে। সো আমার মনে হয় যে একটা ম্যাচ চলে গিয়েছে, এখন কিন্তু নতুন ম্যাচ, তো নতুন করে খেলা, তো আমাদের যে পারফরমেন্সটা আমরা করেছি সেটা যাতে অব্যাহত রাখতে পারি সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের প্লেয়ারদের। আমার মনে হয় যদি তারা এই ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটা পার্ট যদি তাদের লাস্ট ম্যাচের মতন আরেকটু বেটার করতে পারে, তাহলে মনে হয় আমরা ভেরি ইজিলি পাকিস্তানকে হারাতে পারবো। বাট পাকিস্তানও কিন্তু ছেড়ে কথা বলবে না।
আচ্ছা শান্ত ভাই, আমরা যতদূর জানি যে আসলে বাংলাদেশের কিন্তু পাকিস্তানের তুলনায় ব্যাটিং লাইন আপটা একটু অপেক্ষাকৃত শক্তিশালী, এই সিরিজের আগে থেকেই আলোচনায় আমরা শুনে এসেছি। তো আপনার কাছে আসলে প্রথম ম্যাচে যে ধরনের পারফরমেন্স দেখলাম, কতটুকু মনে হয়েছে যে আসলে আমরা পার্থক্যটা করতে আসলে পেরেছি কিনা? পার্থক্যটা হয়েছে কিন্তু ওদের যে সাইদ আজমল মেইন স্পিন বোলার, সে কিন্তু একটা উইকেটও পায়নি, রান দিয়েছে প্রায় 10 ওভারে 77 রানের মতন। মানে এটা তার জীবনের হাইয়েস্ট দেয়া রান আর কি। যাই হোক, বাট Career-এ। এইখানেই তারা কিন্তু একটু পিছিয়ে পিছিয়ে গিয়েছে। তারপর তাদের স্পিনার যারা ছিল তারা কিন্তু ভালো বল করতে পারেনি, সেই জায়গায় কিন্তু ওরা অনেক পিছিয়ে গেছে। আর অন্য দিক দিয়ে যদি দেখেন, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলেছে, বিশেষ করে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম, আনবিলিভেবল ব্যাটিং। সো আমি বলবো যে এই যে ব্যাটিংটা যদি তারা কালকে খেলা যদি করতে পারেন বা ধরে রাখতে পারেন, বা প্রতিদিনই যে সেঞ্চুরি করতে পারবে তা কিন্তু না, বাট একজন যদি ফেল হয়, সাথে আরেকজন যারা আছেন তারা কিন্তু অবশ্যই তাদেরকে রান করতে হবে। আমাদের জিততে হলে কিন্তু লাস্ট ম্যাচের মতন বড় পার্টনারশিপ দরকার। 1 থেকে 6-এর মধ্যে যারা ব্যাটসম্যান আছেন তাদেরকে যে কোনো দুজনকে বিগ Big স্কোর করতে করতে হবে। হবে, অবশ্যই করতে হবে, আদারওয়াইজ কিন্তু জেতা টাফ হবে। বাট যদি দেখেন একটু নেগেটিভ হবে, যদি তামিমের ক্যাচটি এবং মুশফিকের ক্যাচটি যদি ধরে ফেলতো, তাহলে কিন্তু সিনারিটা অন্যরকম হতো। এই মিস্টেকগুলি যাতে আমরা মাঠে না করি সেটা খেয়াল রাখতে হবে। আর্লি কোনো শট খেলবো না, আমরা ধৈর্য ধরে যদি ব্যাটিং করতে পারি। তামিম যে কাজটি করেছে লাস্ট ম্যাচে, সে কিন্তু দেখবেন প্রথমে কিন্তু তেমন একটি স্ট্রোক খেলেনি, ধৈর্য ধরে আরামসে খেলে সেট হওয়ার পরে কিন্তু সে তার যে শটস আছে, সে যদি একটু ধৈর্য ধরে খেলে, আমার মনে হয় সে নেক্সট ম্যাচেও ভালো ব্যাটিং করতে পারবে। আমরা জানি তামিম আসলে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যানদের একজন, যদি সে সেই দিন জ্বলে ওঠে, নিজেদের সেরা খেলাটা খেলতে পারে, তাহলে অবশ্যই ভালো করবে। আরেকটা বিষয় ভাইয়া, সেটা হচ্ছে কি আমাদের ব্যাটিং লাইন আপে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম আসলে এই প্রথম ওয়ানডেতে। সৌম্য সরকার ওপেন করেছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ান ডাউনে খেলেছেন। তো এই বিষয়টা আসলে কতটুকু যুক্তিযুক্ত ছিল, যদিও কিন্তু আসলে দুজনের কেউই যে খুব একটা সুবিধা করতে পেরেছেন তা কিন্তু বলা আসলে যায় না। সৌম্য সরকার রান আউট হয়ে গিয়েছে, 20 রান করেছেন, বাট মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে থাকে ব্যাটসম্যান। সো একটা টিমে যখন কেউ ফর্মে থাকে বা ভালো ব্যাটিং করে, তখন তাকে কিন্তু সুযোগটা বেশি দেওয়া উচিত আমার মতে। জানি না ওনাদেরও এরকম কোনো গেম প্ল্যান ছিল মনে হয়। মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে আছে, তাকে আগে দিলে হয়তো সে সেট হলে অনেক রান হবে। বাট ওই দিন ক্লিক করে প্রতিদিন যে একটা ব্যাটসম্যান রান ভালো করবে খেলবে। বা ভালো খেলবে তা কিন্তু না, হয়তো বা ক্লিক করতে পারেনি, একটু বেশি আর্লি শট খেলে ফেলেছেন দেখে বোল্ড আউট হয়ে গেছে। বাট আমার মনে হয় না এখন যে টিমটা আছে, মনে হয় এই কম্বিনেশনই থাকা দরকার। শুধু মাশরাফি বিন মুর্তজা আসবে টিমে, এটা অটো চলে আসবে আবুল হোসেন রাজুর জায়গায়, মনে হয়। এখনো টিম অ্যানাউন্স সেটা আসলে মানে সবাই ধারণা করছে সেটাই হবে পরিবর্তন আসলে। সবাই ধারণা করছে। এখন এমন হতে পারে যদি উইকেট দেখে বাউন্সি নাও চেঞ্জ হতে পারে, হয়তো বা মাশরাফি অন্য কারো জায়গায় খেলতে পারে, এটা কথার কথা আর কি। বাট ন্যাচারালি বেসিক্যালি আপনার মাশরাফিই কিন্তু রাজুর জায়গায় আসে যদি অ্যানালিসিস দেখেন। সো আমার মনে হয় যে এই টিমটাই থাকা উচিত, এই ব্যাটিং লাইনারটাই থাকা উচিত, তাহলে মনে হয় উইনিং কম্বিনেশন সবসময় একটা টিমের জন্য সবসময় পজিটিভ দিক নিয়ে আসে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই মুহূর্তে হোয়াইট ওয়াশ নয়, আপাতত সিরিজ জয় করাটাই বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া আইসিসির আগামী 2.5 মাসের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন চেয়ারম্যান এন শ্রীনিবাসন এবং সদ্য বিদায়ী সভাপতি ম মোস্তফা কামালের পদত্যাগপত্র আইসিসির সভায় সবাই মেনে নিয়েছেন বলেও জানান পাপন। শনিবার বিসিবি কার্যালয়ে একথা বলেন তিনি। কেনিয়া জিম্বাবুয়ের মতো দলকে হারাতে কাঠখড় পোড়াতে হতো যে বাংলাদেশকে, সেই টাইগাররাই গেল কয়েক বছরের নান্দনিক ক্রিকেট খেলে বিশ্বের বড় বড় দলগুলোকে হারিয়েছে বেশ দাপটের সঙ্গে। ব্যতিক্রম ছিল কেবল পাকিস্তান। অবশেষে তামিম মুশফিকদের ক্রিকেটীয় নৈপুণ্যে 16 বছরের পুষে রাখা টাইগারদের সেই আক্ষেপটারই যেন সমাধি ঘটল মিরপুরের হোম অফ ক্রিকেটে। 99 বিশ্বকাপের পর হাফিজদের সাথে 25টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, কিন্তু টাইগারদের কাছে পাকিস্তান যেন এতদিন ছিল একটি দুর্ভেদ্য রহস্য। এবার উদ্ঘাটিত হয়েছে সে রহস্যের বেড়াজাল। আর এই ছক নাকি আগে থেকে কষে রেখেছিল টাইগাররা। এবার লক্ষ্য সিরিজ জয়, এমনটাই জানালেন বিসিবি বস। বারবার পাকিস্তানের সাথে কেন জানি জিততে গিয়েও জিততে পারি না। এবার আমরা আগের থেকেই প্লেয়ারদের সাথে, টিমের সাথে আমরা বারবার বসেছিলাম যে এইবার আমরা এরকম সুযোগ পেলে আর যেন হাতছাড়া না হয়। প্রথম লক্ষ্য হবে সিরিজ জেতা, এবং এটা আমরা আগামীকালই করতে চাই। তখন চিন্তা হবে হোয়াইট ওয়াশ বা অন্য কিছু। রান খরা কাটিয়ে দীর্ঘদিন পর এই ম্যাচের মধ্য দিয়ে ফর্মে ফিরেছেন হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল, যেটিকে দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন পাপন। তামিম যদি এইভাবে রান ফিরে আসলে এটা তো অত্যন্ত খুশি খবর। আমি মনে করি এও যদি সামনে এই রানটা ধরে রাখতে পারে, ওর এই ফর্ম,
ডেফিনেটলি আমরা যে কোনো টিমের সাথে যেতে উচিত। দেশে ফেরার আগে আইসিসির নিয়মিত বৈঠকে অংশ নিয়েছিলেন বোর্ড সভাপতি। সেখানে আলোচনার বিষয় ছিল মোস্তফা কামালের আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগের বিষয়টি। তবে সভায় কামালের পদত্যাগপত্র সহজে মেনে নেয় বলে জানান বিসিবি সভাপতি। ন্যাচারালি প্রশ্ন আসলো বোর্ড মিটিং এ যে কেন কি কারণে সে রিজাইন করলো। ওখানে যেহেতু উনি লিখেছেন যে উনি ব্যক্তিগত কারণে রিজাইন করেছেন এবং কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, সবাই খুশি মনে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এদিকে আগামী 2.5 মাসের জন্য আইসিসির সভাপতির দায়িত্বে থাকবেন চেয়ারম্যান এন শ্রীনিবাসন। সভায় এই বিষয়টিও নিশ্চিত হয়েছে বলে জানান পাপন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি শান্ত ভাইয়ের কাছে। শান্ত ভাই, আসলে আমরা পাপন সাহেবের কথা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে গিয়ে আপাতত সিরিজ জয়টাকে তারা প্রাধান্য দিচ্ছেন, হোয়াইট ওয়াশটাকে আসলে নয়। আসলে ম্যাচ বাই ম্যাচ খেলার একটা কথা, মানে যুক্তি তার কথাতে ফুটে উঠল। হ্যাঁ, এই অবশ্যই। বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? খুবই ভালো একটা বলবো কি উপদেশ দিয়েছেন বাংলাদেশ টিমের জন্য, যে আমরা সিরিজ জিতার লক্ষ্যটি নিয়ে খেলি, বাট একটা ম্যাচ করে যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। সো আমার মনে হয় যে এই লক্ষ্যে যদি বাংলাদেশ আগাতে পারে তাহলে অবশ্যই সিরিজও পারবে জিততে। বাট কালকের ম্যাচটা আসলে ভেরি ভাইটাল। কালকের ম্যাচে যদি আমরা ভালো খেলতে পারি, পরের ম্যাচটাও ইনশাল্লাহ আমরা ইজিলি থ্রু হয়ে যাব। শান্ত ভাই, আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে বেশ কয়েক মাস আগেই এই জাতীয় বিষয়টা নিয়ে বা এই টপিকটা নিয়ে আসলে ক্রিকেট বিশ্বে অনেক আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল। সেটা হচ্ছে এন শ্রীনিবাসনের যে বিষয়টা। তো তাকেই আসলে আবারও আইসিসি ভারপ্রাপ্ত সভাপতি এবং চেয়ারম্যান দুটোর দায়িত্বই তিনি একাই 2.5 মাসের থাকছেন। জন্য। 2.5 মাসের জন্য সেটা সভাপতি, আর চেয়ারম্যানের দায়িত্ব তো তিনি আগে থেকেই ছিলেন। তো একটা মানুষের কাছেই দুইটা দায়িত্ব, এটা আইসিসির বাইলজে আসলে আছে কিনা বা আগে কেউ কখনো ছিল কিনা সেটাও আসলে আমরা হয়তোবা সুস্পষ্টভাবে জানি না, কিন্তু এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত সারা বিশ্বের ক্রিকেটের স্বার্থে আপনি কি মনে করেন? আসলে আমার তেমন একটা আইডিয়া নেই সত্যি কথা বলতে, বাট শ্রীনিবাসের যে এইসব ব্যাকগ্রাউন্ড আমি শুনেছি, হি ইজ এ বেসিক্যালি টোটালি বিজনেসম্যান। বিজনেস ছাড়া সে কিছুই বুঝে না। তার কথা হলো যে যেখানে আমার বিজনেস হবে সেখানে আমি কাজ করবো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে খেলা হোক বা ইন্ডিয়ার যখন খেলা হয় তখন কিন্তু ইন্ডিয়ার সাপোর্ট বা ইন্ডিয়ার দিকে আম্পায়ার সবারদের উনি একটু প্রেশার করেন, বিকজ এখানে মিডিয়ার ব্যাপার আছে, ব্যবসার ব্যাপার আছে, টিআরপি ব্যাপার আছে আপনাদের, যেগুলা আসলে ইন্ডিয়া যখনই খেলে শ্রীনিবাসের তখন ব্যবসার দিকটা বেশি খেয়াল করে। এবং আমার মনে হয় তিনি চান যে যে টিমগুলিতে বেশি বেশি খেললে কম্পিটিশন হবে, যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, বিজনেসটা ভালো হবে যে সেই টিমগুলো জিনিসগুলি খেলছে। তার বেশি কিন্তু কোনো দেশ যে উঠে আসুক ভালো খেলুক তার টার্গেট সেটা নাই। কিন্তু আমার মনে হয়, আই এম নট শিওর, এই বিষয়ে কিছু বলতে পারবো না। আসলে আমার ভেরি কম, ওর সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই। যারা ওনার সাথে আছেন বা যারা থাকেন তারাই ভালো বলতে পারবেন। বাট বেসিক্যালি আমাদের দেশ, উনি যদি লম্বা সময় থাকেন তাহলে আমাদের দেশের জন্য একটু মনে হয় প্রবলেম হতে পারে। আচ্ছা শান্ত ভাই, আপনার কথাতে আসলে আরেকটা বিষয় হঠাৎ করেই মনে আসলো, সেটা হচ্ছে গিয়ে আপনি যে বলছিলেন তিনি চান না যে আসলে ক্রিকেটের প্রসারটা একটু বেশি করে হোক, বিজনেসটাকেই হয়তো বা তিনি ভালো প্রাধান্য দিচ্ছেন। তো সেক্ষেত্রে আগামী বিশ্বকাপ আসলে 14 দলের জায়গায় 10 দলের খেলা নিয়ে একটা কথা আমরা শুনেছিলাম, এটা আসলে ক্রিকেটের স্বার্থে কতটুকু উচিত বলে আপনি মনে করেন একজন ক্রিকেটার আপনি হিসেবে? দেখেন, যদি ফুটবল দেখেন, ফুটবলে কিন্তু অনেকগুলি টিম একসাথে খেলে, কোয়ালিফাইং করে, অনেকগুলি দেশ এর জন্য কোয়ালিফাইং করে। ক্রিকেটে কিন্তু যদি আপনার না বাড়ে, দেশ যদি না পারে, তার কম্পিটিশনে বাড়ছে না। বাট দেখা যাচ্ছে যে ক্রিকেটটা হচ্ছে যে যদি বেশি লম্বা সময় খেলা হয়, যে 50 ওভারে যদি রান হয়, সেখানে দেখা যায় যে তাদের ব্যবসা অনেক বেশি আসে। অ্যান্ড নর্মাল টিমগুলির সাথে যখন খেলা হয় তখন হয়তো খুব তাড়াতাড়ি খেলা শেষ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ব্যবসা কম আসছে মনে হয় আমার স্বল্প বুদ্ধিতে যেটা বলে। সেই ক্ষেত্রে তারা চাচ্ছে যে এখন স্ট্রং টিম যেগুলো আছে তাদের সাথেই তারা বেশি খেলবে। বাট দিস ইজ রং। আপকামিং যে টিমগুলো আছে তাদের সেই সুযোগগুলি দিতে চাচ্ছে না তারা, আমি জানি না কেন। বাট উচিত যে আপকামিং যে টিমগুলো আছে তাদেরকেও এরকম সুযোগ দেয়। আমি জানি যে 2017 মধ্যে বাংলাদেশ যদি 1 থেকে 8-এর মধ্যে র্যাঙ্কিং না থাকে তাহলে তাদেরকে কোয়ালিফাইং খেলতে হবে। সহযোগী দেশগুলো এইগুলো আসলে আমি জানি না ওদের কি চিন্তা ধারণা, কিভাবে তারা এটাকে নিচ্ছেন। বাট দিস ইজ রং। আমার কাছে মনে হয় জিনিসটা খুবই দুঃখজনক। এটা জাস্ট শুধুমাত্র আপনার ওপিনিয়ন হিসেবেই আমরা দেখব এবং আপনার মত হিসেবেই আমরা গ্রহণ করব অবশ্যই। আর আরেকটা বিষয় ভাইয়া, সেটা ছোট্ট করে জাস্ট জানতে চাইবো যে একজনের হাতে যখন এরকম সর্বময় ক্ষমতা থাকে বিশ্ব ক্রিকেটের, তখন সেটা আসলে গণতন্ত্রের পরিবর্তে একনায়কতন্ত্র হয়ে যায় না? তাই তো হচ্ছে, দেখা যাচ্ছে। এখন কি করবেন, একটা কথা আছে, জোর যার মুল্লুক তার। এখন তাদের জোর ইন্ডিয়া এখন হলো গিয়ে পুরা, একটা সময় ব্রিটিশরা করে গেছে, এখন ইন্ডিয়ারা করছেন এই জিনিসগুলি। আচ্ছা শান্ত ভাই, আমরা
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে সদ্য জয়ের উন্মাদনা এখন উজ্জ্বল টাইগার সমর্থকদের মনে। কিন্তু 1986 সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করে অনেকবার হোঁচট খেয়েছে বাংলাদেশ। কিন্তু হতাশায় ভেঙে না পড়ে পূর্ণ শক্তিতে আবারও ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। একে একে বধ করেছে টেস্ট প্লেয়িং সব দেশকে। এবারের প্রতিবেদনে থাকছে আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের এমন কিছু গুরুত্বপূর্ণ জয়ের কথা। অপেক্ষার ফল মিষ্টি হয়। বাংলাদেশের চিরপরিচিত খনার বচনটি আবারও প্রমাণিত হলো পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে। 1986 সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করে টাইগারদের প্রথম জয় আসে 23 ম্যাচ পর 1998 সালে ভারতের হায়দ্রাবাদে বাহাদুর শাহ স্টেডিয়ামে কেনিয়ার বিপক্ষে। মোহাম্মদ রফিকের অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয় পায় টাইগাররা। এরপর 1999 সালে প্রথম বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ, সেখানে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় জয়। তৃতীয় জয়টি আসতে বেশি সময় নেয়নি। একই আসরে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে আগমনের বার্তা দিল টাইগাররা। এরপর টানা 41 ম্যাচ জয়ের বন্ধাত্ম কুড়ে কুড়ে খেয়েছে এদেশের ক্রিকেটকে। তবে 2005 সাল থেকে বদলে যাওয়া বাংলাদেশ দেখে ক্রিকেট বিশ্ব। দুর্বল কেনিয়া, জিম্বাবুয়ে ছাড়াও বদলে যাওয়া বাংলাদেশের শিকার হয় ভারত। বঙ্গবন্ধু স্টেডিয়ামে গাঙ্গুলি ও ধোনির ভারতকে 15 রানে ধরাশায়ী করে হাবিবুল বাশারের বাংলাদেশ। একই বছর কার্ডিফে টাইগারদের থাবায় স্থবির হয়ে গেল সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। আশরাফুলের সেঞ্চুরিতে পন্টিং এর অজিতের 5 উইকেটে হারায় টাইগাররা। এর পরের বছর 22 ফেব্রুয়ারি ঘরের মাঠ চট্টগ্রামের শহীদ চান্দু স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো হারের স্বাদ উপহার দেয় টাইগাররা। লো স্কোরিং ম্যাচে 4 উইকেটে জয় পায় হাবিবুল বাশারের বাংলাদেশ। একই বছর নভেম্বরে খুলনা স্টেডিয়ামে টাইগাররা 9 উইকেটে জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে। 2008 সালে আরো শক্তিশালী ও পরিণত বাংলাদেশ অক্টোবরে বগুড়ায় প্রথমবার মতো বধ করে নিউজিল্যান্ডকে। এরপর থেকে ঘরের মাঠে কিউদের বিপক্ষে যেন অজেয় হয়ে উঠেছে টাইগাররা। এর 2 বছর পর ন্যাটওয়েস্ট সিরিজে মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পায় সফরকারী বাংলাদেশ। টাইগারদের থাবা থেকে রক্ষা পায়নি ওয়েস্ট ইন্ডিজও। ফলে ক্রিকেট বিশ্বে কোন দেশের বিপক্ষেই এখন টাইগারদের জয় অধরা নয়। এখন পর্যন্ত 301 ম্যাচে 89টি জয় পেল টাইগাররা, সিরিজ জিতেছে 16টি। 2005 সালে 3-2 জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের আনন্দে মাতে স্বাগতিক বাংলাদেশ। এরপর কেনিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে 2 বার করে সিরিজ জিতেছিল টাইগাররা। শায়লা পারভিন, সময় সংবাদ। সাবেকদের কণ্ঠে এখন শুধু সাকিব, মুশফিক, তামিমদের বন্দনা। কারণ দীর্ঘ 16 বছর পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টাইগারদের ওয়ানডে ম্যাচ জয়, যা কিনা এতদিন ধরা দিতেও দিচ্ছিল না। কিন্তু এবার দেশের মাটিতেই পাকিস্তানকে হারিয়ে এতদিনকার আক্ষেপটা বেশ ভালোভাবেই দূর করতে সক্ষম হয়েছে সাকিব মুশফিকরা। সেই 1999 সালের পর বেশ কয়েকবারই পাকিস্তানের বিপক্ষে তীরে এসে তরি ডুবিয়েছে বাংলাদেশ। অবশেষে দীর্ঘ 16 বছর পর হলেও পাকিস্তানকে এবার বাংলার মাটিতে হারিয়ে সেই জয়ের স্বাদ নিয়েছে সাকিব তামিমরা। তাও 79 রানের রাজস্বিক এক জয় এনে দিয়েছে বাংলাদেশের কোটি কোটি টাইগার সমর্থকদের জন্য। ফলে সবার মতো সাবেকদের কণ্ঠেও ফুটে উঠেছে টাইগার বন্দনা। টাইগার্সরা খুবই ভালো খেলেছে এবং ভালো খেলেই এবং বেটার টিম হিসেবেই ম্যাচে জয়লাভ করে। কিভাবে জিতেছে ওইটি আমার কাছে বড়, ওইটাই তো দেখার মতো। ম্যাচ জয়ের নায়ক মুশফিক তামিমের সেঞ্চুরি, পাশাপাশি টপ অর্ডারের রানে ফেরাটা পুরো বাংলাদেশ দলের জন্য বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। দুজনের সেঞ্চুরি, তামিমের রানে ফেরা, মুশফিক রহিমের কথা কি বলবো। আমার তো মনে হয় এখন বিশ্ব ক্রিকেটের আমি তাকে 10 জনের মধ্যে রাখবো এবং তাকে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আমি দেখতে চাই। এবং এখন দেখি মুশফিকের একটা অন্যতম বেস্ট সেরা ইনিংস এবং বিশ্বমানের ইনিংস, একই সঙ্গে কুইক ফায়ার 30 রানস আমাদের ক্যাপ্টেনের 26, যে যেখানে আসছেন বোলাররা রাইট এরিয়াতে বল করা, ফিল্ডিং অসাধারণ। আমাদের টিম এখন একটা এক্সপিরিয়েন্সড এন্ড ওয়েল সেট টিম। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং এ পুরো একটা দল মনে হয়। মুশফিক আমাদের ব্যাটিং এর স্তম্ভ, এটা কোনো ডাউট নেই। ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান। প্রথম ম্যাচে বড় জয় থেকে প্রেরণা নিয়ে বাকি ম্যাচগুলো পাকিস্তানকে ধরাশায়ী করতে সফল হবে টাইগাররা, এমনটাই বিশ্বাস সাবেক ক্রিকেটারদের। আর এবার দেখলাম যে একটা পরিপক্ক বাংলাদেশ টিম অনেক দূর চলে এসেছে, বিশ্বকাপ অসাধারণ খেলেছে, কাজে তাদের কাছ থেকে কিছুটা হলেও আমরা এক্সপেক্ট করছি। এবং সাকিব তো প্রথমেই খুব কনফিডেন্ট প্রেস কনফারেন্স করেছে এবং বলেছে যে 16 বছরে কি আমরা বসে থাকতে হবে, আমরা কি পারবো না। মানে আই লাইক হিজ পজিটিভ অ্যাপ্রোচ এবং সেটাই কালকে ঘটেছে। দ্বিতীয় জয়ের জন্য অপেক্ষাটা এক যুগের বেশি হলেও টাইগার সমর্থকদের প্রত্যাশা তৃতীয় জয়টি আসবে একদিনের ব্যবধানেই। ডেফিনেটলি টিম এখন খুব উজ্জীবিত। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, আমরা চলে যাচ্ছি সরাসরি শান্ত ভাইয়ের কাছে। শান্ত ভাই, প্রথমে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে ইতিহাস। আপনি আমাকে অফিয়ারে একটু আগে যেমনটা বলছিলেন, বা আমরা যেটা জানি আর কি, সেটা হচ্ছে প্রথম জয়টা, সেই জয়ের মাঠের সাক্ষী আপনি, এবং সেখানে আপনারও একটা ভূমিকা ছিল, 2টি উইকেট নিয়েছিলেন আপনি। মোহাম্মদ রফিক সেখানে 77 রান করেছিলেন, যাকে আমরা বোলার হিসেবেই বেশি আসলে চিনি, সেই মানুষটা আসলে ব্যাটসম্যান হিসেবে আমাদের ম্যাচ জিতিয়েছিলেন। তো ইতিহাস দেখলে আসলে বাংলাদেশের এই উঠে আসাটা, ইতিহাস দেখে যদি আমরা বলতে চাই, আসলে এই উঠে আসাটাকে আপনি কিভাবে দেখছেন? একটা পর্যায় থেকে 86 সালে, সেই পর্যায় থেকে আজকে 2015। আসলে আমরা ওয়ানডে যদি বলেন, ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে কিন্তু আমরা 86 থেকে আজকের দিন পর্যন্ত আমরা কিন্তু অনেক ইমপ্রুভ করেছি। তার প্রমাণ কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপে দেখিয়েছি, লাস্ট ম্যাচে পাকিস্তানকে পরাজয় করে দেখিয়েছি। বাট যদি বলেন ইমপ্রুভমেন্ট, কিন্তু ক্রিকেটের লঙ্গার ভার্সন যদি টেস্ট বলেন, টেস্টে যদি আমরা ভালো আরো 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 বেটার করতে হবে। আসলে ক্রিকেট খেলাটা টেস্টেই আসলে বোঝা যায় যে একটা টিমের কত স্ট্রং টিম তারা। ধৈর্যের ব্যাপার আছে, শক্তিমত্তাটা আসলে টেস্টেই বোঝা যায়, টেকনিক বোঝা যায়, একটা বলারের কতদূর এনার্জি আছে বা কতদূর ট্যালেন্ট একটা বলার, সবকিছু আসলে একটা টেস্ট খেললে বোঝা যায় যে একটা টিম কত দূর গিয়েছে। সো আমার মনে হয় যে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে বলেন, টি-20 ফরম্যাটে বলেন, অনেক অনেক উপরে উঠেছে, বাট টেস্টে এখনো অনেক বাকি রয়েছে উপরে ওঠা। বিকজ টেস্টে কিন্তু আপনাকে, যখনই আপনি টেস্ট ভালো খেলা শুরু করবেন, তখন কিন্তু ওয়ানডে বলেন, টি-20 বলেন আর টেস্ট বলেন, বাংলাদেশ কিন্তু তখন তুখোড় টিম থাকবে। তো আমাদেরকে আসলে শুধু ওয়ানডে আর টি-20 দিকে মনোযোগ না দিয়ে টেস্টেও আরও বেশি মনোযোগ দিতে হবে। কারণ টেস্টে যখনই একটা টিম ভালো খেলে, তখন কিন্তু সেখান থেকে টিমের আমি কি বলবো, টিমটা আরো উজ্জীবিত হয়, তাদের র্যাঙ্কিং আরো বাড়ে এবং তাদের মনোযোগ আরো বাড়ে। সো আমার মনে হয় যে আমাদের দেশে যে পাইপলাইন আছে, যারা আপকামিং আছে, তাদের জন্য আসলে লঙ্গর প্যাশনটা আরো বেশি বেশি করে খেলানো উচিত। তাহলে কিন্তু আমাদের ক্রিকেটটা আরো উপরে উঠবে। আচ্ছা ভাইয়া, আপনি এই যে কথাগুলো বললেন, আসলে এই জিনিসটাতে আমরা সমস্যা হয়তো বা চিহ্নিত করতে পারি, কিন্তু আসলে সমাধানের প্রসঙ্গ যদি আসে, তাহলে আসলে এই সমস্যাটা সমাধানের জন্য, অর্থাৎ লঙ্গার ভার্সন ক্রিকেটের সাথে মানানসই করার জন্য খেলোয়াড়দেরকে, ক্রিকেটারদেরকে আসলে মানিয়ে নেওয়ার জন্য কি করা যারা যারা আমরা যারা প্লেয়ার সিলেকশন করছি, বা যারা নতুন প্লেয়ার আসছে, তাদেরকে আসলে আন্ডার 19 থেকে শুরু করে আন্ডার 16, আন্ডার 17 দেশে তো খেলবেই। যারা আন্ডার 16, আন্ডার 17 আছে, তাদেরকে ওয়ানডে খেলা টোটালি অফ করে দিয়ে শুধু টেস্ট খেলুক, 4 ডে খেলুক, 3 ডে খেলুক, 2 ডে খেলুক। সেটাই হবে কি, আপনার একটা এই ছোটকালে যখন তাদের বেসিক স্ট্রং থাকবে, তখন কিন্তু উপরে এসে কিন্তু তার ক্রিকেটিং শটস কিন্তু অন্যরকম হবে, তার চিন্তা ধারণা অন্যরকম হবে। সো আমাদের এই পাইপলাইনে এই জিনিসগুলি যখন আমরা একটা প্লেয়ারকে দিতে পারবো, তখন কিন্তু আমাদের দেশের ক্রিকেট উন্নত হতে থাকবে আস্তে আস্তে। বাট সাথে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তাদেরকে দেশের বাইরে বেশি করে ক্রিকেট খেলে, বিশেষ করে এ টিম, আন্ডার 19 টিম, বা পাইপলাইনের যে খেলোয়াড়গুলো নতুন প্লেয়ার যারা আছে, তাদেরকে বাইরের দেশের সাথে বাইরের দেশে বেশি করে ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে। এবং দেশে যদি দেশের উইকেটটার উপর অনেক কিছু নির্ভর করে, উইকেটটা যদি আপনার স্পোর্টিং উইকেট হয়, যেটা ব্যাটসম্যানের জন্য ভালো, বোলিংয়ের জন্য ভালো, তাহলে কিন্তু দেখবেন যে খুব ভালো একটা স্থানে যে বাংলাদেশ দাঁড়াবে। ঘরোয়া ক্রিকেটের উপর, ঘরোয়া ক্রিকেটের যে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়, সেখানে কিন্তু উইকেটটা খুব ইম্পর্টেন্ট আমাদের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য। যদি উইকেট ভালো না হয়, তাহলে কিন্তু প্লেয়ার বের হওয়া আসে ভেরি টাফ। বিকজ আপনি দেখেন, আমরা কিন্তু ন্যাশনাল লিগে আমি সোফার জানি যে দেখা যায় যে পেস বলাররা 1-2 ওভার করার পর স্পিন বলার চলে আসে, ব্যাটসম্যানদের রাজত্ব সবসময় বলা আসে। বাট আমাদের দেশে যদি উপরে উঠতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এই পাইপলাইনে আমাদের ঘরোয়া ক্রিকেটের উইকেট অবশ্যই স্পোর্টিং উইকেট করতে হবে। তাহলেই আমার পেস বোলার বের হবে, আমার স্পিনার বের হবে, আমার ব্যাটসম্যান বের হবে, সাথে ক্রিকেটের সব 3টা বিভাগেরই আমরা অবশ্যই। এবং তখন কিন্তু আমরা যে ব্যাট বলগুলি, ভালো বলগুলো মেরে দিচ্ছি, তখন কিন্তু ভালো বলগুলিকে আমরা রেসপেক্ট করব। তখন কিন্তু আবার এই ভালো বল যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচে পাবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে ভালো বল কোনটা হচ্ছে আর খারাপ বল কোনটা হচ্ছে। আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম ঘরোয়া ক্রিকেটে ভালো বলগুলিও রান করে ফেলছে, আবার খারাপ বল যেটা হচ্ছে সেটাও রান হচ্ছে, আবার কোনো সময় রান হচ্ছে না। বাট ইন্টারন্যাশনাল ম্যাচে এসে বল সিলেকশনে আমাদের কিছু প্রবলেম আছে, সমস্যা আছে বিকজ অফ উইকেটটা যদি স্পোর্টিং হয়, তখন কিন্তু এই সমস্যা থেকে দূরে আসবে। তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট আরো বেটার খেলবে, তাদের চিন্তা ধারণা আরো বেটার হবে। কারণ তারা বলটা কোন লেন্থে পড়ছে, কোন জায়গা থেকে ছাড়া হচ্ছে, সবকিছু বুঝতে পারবে। তো আমার মনে হয় যে এই দিকগুলো যদি বাংলাদেশের বোর্ডে যারা কর্মকর্তা আছেন, উদ্যোক্ত কর্মকর্তা, তারা যদি একটু নজর দেন, আমার অবশ্যই মনে হয় বাংলাদেশ ভালো হবে, ভবিষ্যতে অনেক বেটার টিম হবে।
প্রথম ম্যাচে জয়ের ফলে ক্রিকেট ভক্তদের মাঝে দ্বিতীয় ম্যাচ নিয়েও আগ্রহ আরো বেড়ে গেছে, তাই বেড়েছে টিকিটের চাহিদাও। তবে এদিনও টিকিট না পাওয়া নিয়ে নানা অভিযোগ ছিল দর্শকদের কণ্ঠে। তবে ব্যাংকের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে সব ধরনের অভিযোগ। সকাল থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখার সামনে ছিল লম্বা লাইন, কারণ এখান থেকেই দেয়া হবে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের কাঙ্ক্ষিত টিকিট। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দীর্ঘ 16 বছর পর পাকিস্তানকে হারিয়ে 1-0 গিয়েছে মাশরাফি মুশফিকরা। তাই দ্বিতীয় ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ যেন বেড়েছে বহুগুণ। সবার প্রত্যাশা দ্বিতীয় ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করবে রিয়াদ তামিমরা। যেহেতু গতকালকের ম্যাচে তারা জিতছে, তো আগামী ম্যাচে অবশ্যই জিতবে। বিশ্বকাপের পারফরমেন্স থেকে বাংলাদেশ অবশ্যই সিরিজ জেতার একটা সম্ভাবনা 100-100। মাশরাফি আসতেছে, তো আশা করি অনেক ভালো হবে, ঠিক আছে, এবং কি সিরিজটাও জিতবে। আমরা তো অবশ্যই সিরিজ জিতবো এবং আমরা বাংলা ওয়াশ করতে চাই। আমি রাত 2টার সময় লাইনে দাঁড়াইছি, এখনো টিকিট পাইনি। যদি পাই তাহলে সারা রাতের কষ্টটা আর সারাদিনের কষ্টটা সাফল্য হবে। এদিকে টিকিট নেয়ার জন্য হাজার হাজার দর্শক থাকলেও মাত্র একটি শাখা থেকে তা দেয় দর্শকদের মধ্যে তৈরি হয় ক্ষোভের। দর্শকদের চাপ সামলাতে মাঝে মাঝে মৃদু লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশ বাহিনীকে। এ সময় টিকিট দেয়া নিয়ে নানা অভিযোগ করে ক্রিকেট প্রেমীরা। পুলিশ একটু পর পর টাকার বিনিময়ে পুলিশ লোক ঢুকাচ্ছে। আমরা এতক্ষণ পিছনে থাকার পরও দেখছি সামনে থেকে লোক ঢুকে যাচ্ছে, তাহলে কিভাবে পাবো বলেন? পুলিশে ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে, 100 টাকার টিকিট 1000 টাকা বিক্রি করতেছে, 500 টাকা করে প্রত্যেকজন থেকে নিতেছে। আমরা 5টা থেকে এখানে কিন্তু কোনো টিকিট পাইতেছি না। বিসিবির উচিত আমাদের ইন্টারনেটে বা মোবাইলের মাধ্যমে আমাদের টিকিট দেওয়া। এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। তবে প্রয়োজন অনুযায়ী টিকিট দিতে না পারায় এসব সমস্যা হচ্ছে বলে মনে করেন ব্যাংক কর্মকর্তারা। দর্শকদের টিকিটের চাহিদাটা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে গেছে, যার জন্য আমাদের স্বল্প সংখ্যক টিকিট নিয়ে এত বিপুল পরিমাণ দর্শকদের সামাল দেওয়াটা আমাদের জন্য একটু আমরা হিমশিম খেতে হচ্ছে আমাদের। ইউসিবি ব্যাংকের মিরপুর শাখা থেকে দর্শকদের সরাসরি টিকিট দিলেও বাকি 3টি নির্দিষ্ট শাখা থেকে টিকিট দেওয়া হয় ইউকাশের মাধ্যমে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 7 ম্যাচ সিরিজের পঞ্চম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলকে 8 রানে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 257 রান করে ইয়াং টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 249 রান করে দক্ষিণ আফ্রিকান যুবারা। চট্টগ্রামে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে 49 রান এনে দেন সাইফ পিনাক জুটি। সাইফ ব্যক্তিগত 33 রানে সাজঘরে ফিরলেও বাংলাদেশের পক্ষে 76 রানের দারুণ এক ইনিংস উপহার দেন ওপেনার পিনাক ঘোষ। পিনাকের পর 76 বলে 63 রানের অসাধারণ ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দেন মেহেদী হাসান। প্রোটিয়া বোলারদের পক্ষে 9 ওভারে 58 রান দিয়ে 6 উইকেট নেন জিয়াদ আব্রাহামস। জবাবে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে কোনো রান ওঠার আগেই রিকেলটনে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। তবে মুনসামির 63, গ্যালিয়ামের 60 ও মুলজারের 50 রানের ইনিংসের কল্যাণে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা, কিন্তু ধীর গতিতে রান তোলার কারণে 8 রানে হার মানতে হয় তাদের। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি শান্ত ভাইয়ের কাছে। শান্ত ভাই, এই মুহূর্তে আমার প্রথম প্রশ্নটা হবে এটাই যে আসলে টিকিট নিয়ে যে একটা অব্যবস্থাপনার অভিযোগ আমরা পাচ্ছি, বারবারই দর্শকদের মাঝখান থেকে উঠে আসছে যে তারা টিকিট পাচ্ছেন না, বা টিকিট ব্যবস্থাপনার মাঝে যে আসলে একটা শাখায় ব্যাংকের আসলে টিকিট দেওয়া হচ্ছে, এটা আসলে প্রপারলি সব জায়গাতে সমানভাবে বন্টন করা হচ্ছে না, এই যে অভিযোগগুলো আছে, মানে টিকিট ব্যবস্থাপনার ক্ষেত্রে যে অসামঞ্জস্যতা, এটা দূর করার জন্য আসলে কি কি করা প্রয়োজন? আসলে আমার কাছে মনে হয় একজন দর্শক খুব সুন্দর কথা বলেছে, ইন্টারনেট বা মোবাইলের যদি করা হয় সবচেয়ে ভালো হয়। যেমন ওয়ার্ল্ড কাপে কিন্তু দেখবেন ইন্টারনেটের মাধ্যমে সবাই কিন্তু যার যার টিকিট বুক করে নিচ্ছেন। সো আমার মনে হয় যে এই হ্যারাসমেন্টগুলি হবে না যদি ইন্টারনেটের মধ্যে বা মোবাইলে টিকিট কিনতে পারে, তাহলে মনে হয় এই সমাধানগুলি দূর হয়ে যাবে। অথবা টিকিটগুলি যদি বুথগুলি যদি আরেকটু অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, ওয়াইডিশ করা হয়, তাহলেও মনে হয় এই সুবিধাগুলি মানে এই দুর্যোগগুলি দূর হবে। বাট সাথে কিন্তু আমাদের যারা আছেন, যারা এদের সাথে জড়িত আছেন, তাদেরকেও একটু সচেতন হতে হবে যে রাত ধরে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে আসছে, তারপরে টিকিট পাচ্ছে না, এইগুলার থেকেও যদি বাঁচতে হয়, তাহলে কিন্তু আমরা যারা প্রশাসনের লোক আছেন বা টিকিটিংয়ে যারা লোক আছেন, তাদেরকে কিন্তু একটু হেল্পফুল হতে হবে। তারা যদি হেল্পফুল না হয়, দর্শকরা যারা বললেন যে পুলিশ টাকা দিয়ে টিকিট, আমি এই প্রশ্নটার দিকে আসতাম। আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুঃখজনক। আমরা যদি আমাদের দেশের আইনের লোকরা যদি
জানি না, আমি দেখিনি বা না দেখে বলা মানে উচিত না। দর্শকদের অভিযোগের প্রেক্ষিতে যদি দর্শকদের অভিযোগের প্রেক্ষিতে বলছি, যদি এরকম কর্মকাণ্ড হয় আসলেও দুঃখজনক যে এত ভোর রাত ধরে লাইনে দাঁড়িয়ে এসে লাস্টে যদি দেখে একজন পুলিশ অন্য আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে তাকে সুযোগ করে দিচ্ছে, আসলে দুঃখজনক। তো এইগুলার থেকে যদি আমাদের যারা প্রশাসনের লোকজন আছে, পুলিশ যারা আছেন, তাদের যদি মন মানসিকতা আরো উন্নত হয়, তারা যদি সকলকে সমান সুযোগ দেয়, তাহলে মনে হয় এই সমস্যাগুলো হবে না। বাট এখান থেকে বেরোয় আসতে হলে আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, আমাদের প্রশাসনের লোকজনকে মন মানসিকতা চেঞ্জ করতে হবে, টাকার লোভ কমাতে হবে। আসলে শান্ত ভাই, এবার আমি একদম সর্বশেষ প্রশ্নে যেতে যাচ্ছি আর কি। ছোট করে যদি একটু বলতেন যে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল আজকে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলকে হারিয়ে চট্টগ্রামে সিরিজ জয় নিশ্চিত করেছে 7 ম্যাচের। আসলে এই যে একটু আগে পাইপলাইনের কথাটা বলছিলেন, তো সেই প্রেক্ষিতে যদি আমি তাদেরকে খুব কাছে থেকে দেখেছি এবং খুব ট্যালেন্টেড প্লেয়ার তারা। সো হোম সিরিজ হয়েছে, হোম সিরিজে ওয়ানডে অবশ্যই খুবই খুশির সংবাদ যে সামনের বছর বিশ্বকাপ আছে। বাট এই জিনিসগুলি আসলে ধরেন আমরা দেশের মাটিতে জিতেছি, এরকম যদি বাইরে যেয়ে যদি আমরা দেশের বাইরে যে সাউথ আফ্রিকায় যে যদি আমরা স্ট্রেট তাদেরকে হারাতে পারি, আমরা সিরিজ জয় করতে পারি, তাহলে কিন্তু আমাদের আরো বড় অ্যাচিভমেন্ট হবে। সো আমি এর জন্যই বলেছিলাম যে দেশের বাইরে বেশি খেলালে হবে, আমাদের যে অভিজ্ঞতাটা হবে সেটা কিন্তু কাজে দেবে বেশি। দেশের মাটিতে আমরা সবসময় খেলছি এবং আন্ডার 19 লেভেলে দেখা যায় যে আমরা সবসময় ভালো খেলি। সো এই ভালো খেলাটা ধরে রাখতে হলে কিন্তু আমাদের, এর আগে আমরা শ্রীলঙ্কার সাথেও জিতেছি শ্রীলঙ্কার মাটিতে গিয়ে, অবশ্যই শ্রীলঙ্কা এবং অনেক প্রায় সেমিফাইনাল। বাট আমরা যখন দেখা যায় যে আমাদের আন্ডার 19 লেভেল থেকে যখন আমরা একটু উপরে যাই বা অন্যান্য দেশ যখন একটু উপরে যায়, তারা কিন্তু অনেক বেটার হয়ে যায় প্লেয়ার হিসেবে। তো আমরা সেই জায়গাটায় আসতে পারছি না। তো আসার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দেশের বাইরে বেশি বেশি করে যারা আন্ডার 19 টিমে আছে, যেমন সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, যে টিমই আছে তাদের সাথে বেশি বেশি করে খেলতে হবে। তাদের দেশে বা অন্য কোনো দেশে সিরিজ খেলতে হবে, তাহলে যে বাইরের দেশে একটু বেশি খেলতে হবে। বা আমাদের দেশে যদি খেলি, আমাদের দেশেও অবশ্যই তারা ভালো খেলছে, এবং বাইরের দেশে যখন এই সিরিজগুলি জিতবেন, তখন আপনি বুঝতে পারবেন যে না, আমাদের দেশের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, সামনে আরো হবে। তো আমার মনে হয় যে আন্ডার 19 যেভাবে এখন আসছে, আমার মনে হয় সামনে তারা এই জিনিসগুলি ধরে রাখতে পারবে। অবশ্যই শান্ত ভাই, আপনার মতো আমরাও প্রত্যাশা করি আসলে এরাই একদিন জাতীয় দলের সুযোগ পাবে এবং বাংলাদেশের পতাকা বিশ্ব ক্রিকেটে আরো বেশি সমুন্নতভাবে তুলে ধরতে সক্ষম হবে। শান্ত ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। লা লিগার খবর। মেসি সুয়ারেজের ফুটবলীয় নৈপুণ্যে টেবিলের চতুর্থ দল ভ্যালেন্সিয়াকে 2-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে 78 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো শক্ত করল কাতালানরা। প্রায় 93,000 দর্শকের উপস্থিতিতে ঘরের মাঠ নু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচের প্রথম মিনিটই সুয়ারেজের গোলে হাসে পুরো গ্যালারি। অসাধারণ এক গোল করে বার্সার হয়ে লিড আনেন এই উরুগুয়ান তারকা। এরপর অবশ্য রক্ষণ ভাগে বেশ জোরালো হয়ে ওঠে অতিথি ভ্যালেন্সিয়া, তাই বেশ খানিকক্ষণ গোলের জন্য অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। বিরতির পর ফিরে বারবার সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় কাতালানরা। অবশেষে ম্যাচের শেষ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। দারুণ এক গোল করে বার্সেলোনার হয়ে লিড দ্বিগুণ করার পাশাপাশি কাতালানদের হয়ে 400তম গোলের মাইলফলক স্পর্শ করেন লিওনেল মেসি। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক খেলা হলো লাঠি খেলা, যা একসময় সাধারণ মানুষের অন্যতম বিনোদনের মাধ্যমও ছিল। বাঙালি জাতির সংস্কৃতির ঐতিহ্যের অংশ এই লাঠি খেলার আয়োজন এখন প্রায় নেই বললেই চলে। এর মাঝেও হঠাৎ কোথাও কোথাও চোখে পড়ে যায় এমন লাঠি খেলার এই দৃশ্য। এমনই এক লাঠি খেলার আয়োজন হয়ে গেল নরসিংদীর মনোহরদীতে। নরসিংদী থেকে কাউসার আহমেদের ছবিতে আশিকুর রহমান পিএলের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। প্রস্তুতি নিচ্ছে লাঠি খেলার দলগুলো। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এই খেলাটি এখনো বেঁচে আছে এই লাঠিয়ালদের হাত ধরে। তাদের খেলা রয়েছে একেবারে নিজস্ব ঢং, যা অনুশীলনেরই অংশ। আর এই লাঠিয়ালরাই প্রায় আড়াই যুগ ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখাচ্ছেন তাদের এই খেলার প্রতিভা। বাংলা নববর্ষের বরণ উপলক্ষে মনোহরদী উপজেলা প্রশাসন আয়োজন করে এই লাঠি খেলার। শুধু লাঠি খেলা নয়, গ্রামীণ অনেক খেলারই আয়োজন ছিল এই উৎসবে, যা দেখতে মনোহরদীতে আশপাশের গ্রামের হাজারো মানুষ এসে ভিড় করেন। আজকে প্রথম আমি এই লাঠি খেলাটা দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমাদের পরবর্তী জেনারেশনকে এটা লালন করতে হবে, কারণ এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। অত্যন্ত ভালো লাগছে আজকে যে আমরা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলাকে আজকে এখানে দেখতে পাচ্ছি। এক সময় নরসিংদী জেলায় 30টিরও বেশি লাঠি খেলার দল ছিল, যখন লাঠি খেলার আয়োজন করা হতো প্রতিযোগিতার জন্য। কিন্তু দিন দিন এসব দলের সংখ্যা কমে যাওয়ায় এখন আর আগের মতো আয়োজন করা হয় না এমন লাঠি খেলার। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হাডুডু খেলা, বিভিন্ন রকমের খেলা আইসা আমরা লাঠি খেলাটা মানে একদম কমে গেছে। আগে যে সময় খেলতাম
এইসব অনেক দল আছেন, কম্পিটিশন খেলছি, ভালো ভালো পুরস্কার দিচ্ছে, মানে আস্তে 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 এটা কমে আসে। এমন আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই লাঠি খেলা নতুন প্রজন্মের কাছে বেঁচে থাকবে বলে জানালেন আয়োজকরা। সংস্কৃতির অনেক উপাদান কিন্তু আজকে আমরা হারাতে বসেছি। এরকম একটা প্রেক্ষাপটে পয়লা বৈশাখের এই উদযাপনকে সামনে রেখে আমরা কিছু কিছু দিক তুলে আনার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে লাঠির খেলার আমরা আয়োজন করেছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা বাঁচাতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান খেলোয়াড় ও আয়োজকরা। সময় সংবাদ, নরসিংদী। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন স্টার্ট স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সবশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।